হুম? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ সেশনে। যুক্ত আছে আমি ডক্টর আফরিন খন্দকার। আজকে আমাদের টপিকটা আসলে এই ক্লাসটা আমি আসলে দুই ভাগে নিব। টপিকটা অ্যাকচুয়ালি হচ্ছে সিএ সার্ভিক্স এবং এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। তো আজকে আপনাদের প্রথম অংশটা হবে আজকে সিএ সার্ভিক্সের উপর ডিসকাশন হবে, আর এরপরেই হচ্ছে মঙ্গলবার আবার ডিসকাশন থাকবে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার উপরে। তো সিএ সার্ভিক্স কেসটা পরীক্ষার সময় থাকে। সিএ সার্ভিক্সের এক্সামিনেশন নিয়ে আমরা একটু কনফিউজ থাকি, সিএ সার্ভিক্সের এক্সামিনেশন করব, কারণ অনেক সময় হচ্ছে আপু যদি পেশেন্টের ব্লিডিং থাকে বলতে একটু নাড়াচাড়া দিলে ব্লিডিং হয়, এরকম অনেক কেস থাকে। তো এই ক্ষেত্রে ম্যাডামরা যেটা বলেন যে শুধু পার্সপেকুলাম এক্সামিনেশন করো। পার্সপেকুলাম এক্সামিনেশনের সময় খেয়াল করতে হয় যে এটা আসলে কেমন লাম্প। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম শাকিল। আচ্ছা, তো এটা গ্রোথটা কেমন এটার উপর ডিপেন্ড করে। যেমন ধরেন যে আপনার দেখলেন লেবিয়া অ্যাপার্ট করেই আপনি একটা গ্রোথ দেখতে পাচ্ছেন, মানে লোয়ার 1/3 ভিজাইনাতে চলে আসছে এমন একটা গ্রোথ। ওই ক্ষেত্রে কিন্তু আপনি চাইপা চিপা কখনোই একটা হচ্ছে আপনার কাসকোস স্পেকুলাম ঢুকাইতে যাবেন না। সেক্ষেত্রে আপনার সিম স্পেকুলাম দিয়ে তারপর হচ্ছে এক্সামিনেশনটা করতে হবে। আর লেবিয়া অ্যাপার্ট করে যদি দেখেন আপনি কোনো গ্রোথ দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে তখন আপনি হচ্ছে কাসকো স্পেকুলাম দিয়ে গ্রোথটাকে দেখার চেষ্টা করবেন এবং সেটাকে ইলাবোরেট করে বলে আসবেন। সিএ সার্ভিসের কেস হচ্ছে ক্লিনিক্যাল, সম্পূর্ণ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এর জন্য অবশ্যই আপনাকে স্টেজটা বলে আসতে হবে। মাস্ট স্টেজ বলে আসা হচ্ছে মাস্ট সিএ সার্ভিসে। আচ্ছা, সমগ্র গাইনিতে একমাত্র গাইনি ম্যালিগনেন্সের মধ্যে হচ্ছে আপনার সিএ সার্ভিসের স্টেজিংটা আমাদেরকে ধরবে, একদম হচ্ছে টু দ্য পয়েন্টে ধরবে। ওজিএসবি সর্বশেষ যে কনফারেন্স হয়েছে সার্ভাইকাল ক্যান্সার উপর, সেটাতে আর্লি যে আমার হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার ওইটার সম্পর্কে কিন্তু বেশ ভালো অনেক কিছু হচ্ছে পড়ানো হয়েছে। সেই জায়গাগুলোকে ইনশাল্লাহ আমি আজকে হচ্ছে ইনক্লুড করে দিব। আর এই তো, আর বই পড়ার ক্ষেত্রে কোন বই পড়বো, ম্যালিগনেন্সি আপু সবসময় জ্যাফকার্ড পড়তে পারলে খুব ভালো। আর এখন নতুন গাইনি তত যথেষ্ট ইনফরমেটিভ, অনেক কিছু আপডেট অ্যাড করা থাকে। তা আমি বলবো আপনি যদি শুধু আমার লেকচারটা করেন এবং হচ্ছে ডিসি দত্ত বইটা ফলো করেন, তাহলে আপনার আর অন্যান্য বই ঘোরার দরকার নাই। আর বিভিন্ন সবচেয়ে লেটেস্ট লেকচার অথবা গাইনোকোলজিক্যাল ম্যালিগনেন্সির যে লেকচারগুলো হয়, সেখান থেকে সকল ইনফরমেশনও কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে আপনাদের জন্য হচ্ছে অ্যাড করে দিই। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আজকের সেশন। আমি তো বোর্ডে চলে যাচ্ছি। প্রত্যেকটা ক্লাসে আমার পূর্বের ক্লাসে দেখবেন সবসময় বোর্ডের লেখাটা থাকে অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ সোনিয়া আপু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো প্রথমে আসি সিএ সার্ভিক্সের কেস। তো মোটামুটি ইনশাল্লাহ আমরা 1 ঘন্টায় ক্লাসটা ইনশাল্লাহ আমি শেষ করব, চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে শেষ করতে। নতুন জিনিসগুলোকে ইনক্লুড করে একবার ইনশাল্লাহ শেষ করব। আচ্ছা, তো প্রথমে আসি হিস্ট্রি। সিএ সার্ভিক্স কিন্তু আমি যেটা বেডসাইডে গিয়ে পেয়েছি, অনেক সময় ইয়াং পেশেন্টও আমরা পাই, কিছুটা ইয়াং পেশেন্ট রিপ্রোডাক্টিভ এজের লেডি, আবার অনেক সময় আমরা হচ্ছে বুড়া পেশেন্টও পাই। দুই ধরনেরই আমি পেয়েছি পরীক্ষা, মানে কেসের জন্য, কেসের ক্লাস নিতে গিয়ে। ঠিক আছে ভাই, বোর্ড মার্কার করে রাখলাম। হ্যাঁ।
আচ্ছা, তাহলে প্রথমে আসি সিএ সার্ভিসের কেস। তাহলে সিএ সার্ভিসের ক্ষেত্রে ধরেন আমার কাছে একটা মহিলা আসছে, তার বয়স হচ্ছে 55 ইয়ার্স। আমি বলে নিচ্ছি কিন্তু ইয়াং এজও আমরা পেয়েছি, 40+ ইয়ার্সের মহিলাও আমরা দেখেছি। আচ্ছা, আপনার কাছে আসছে, তার হচ্ছে প্যারা কত? প্যারা হচ্ছে আপনার 5 VD + 0। সে একটা হচ্ছে লো সেসমিক কন্ডিশন থেকে আসছে। আচ্ছা, তার চিফ কমপ্লেন কি? সবসময় চিফ কমপ্লেন শুরু হয় হচ্ছে পার ভিজাইনাল ওয়াটারি ডিসচার্জ। এটা সবচেয়ে কমন, একটা লম্বা সময় ধরে তারপর পার ভিজাইনাল ওয়াটারি ডিসচার্জের হিস্ট্রি থাকে। তো তার একটা 8 মাস ধরে হিস্ট্রি আছে পার ভিজাইনাল ওয়াটারি ডিসচার্জ। এরপরে হচ্ছে আপনার এইটা পোস্ট কয়টাল ব্লিডিংও হতে পারে, পোস্ট ম্যানোপোজাল ব্লিডিংও হতে পারে, যে কোনোটা হতে পারে। পোস্ট কয়টাল ব্লিডিং হলে কতদিন ধরে, অথবা পোস্ট ম্যানোপোজাল ব্লিডিং হলে কয় মাস ধরে। তো আমার পেশেন্টের ধরেন আমার পেশেন্ট যদি উইডো হয় তাহলে তার ক্ষেত্রে, বা হাজবেন্ড ছেড়ে চলে গেছে, এরকমও পাইছে হাজবেন্ড চলে গেছে, পোস্ট কয়টাল ব্লিডিং সে বলতে পারতেছে না, কিন্তু তার পোস্ট ম্যানোপোজাল ব্লিডিং আছে। পোস্ট ম্যানোপোজাল ব্লিডিং কতদিন ধরে? তার হচ্ছে 2 মাসের একটা হিস্ট্রি আছে। আচ্ছা, এখন আসেন, তাহলে পেশেন্টটা রিজনেবলি ওয়েল ছিল 8 মান্থস ব্যাক, এই সময় সে ভালো ছিল। তারপর সে নোটিস করলো পার ভিজাইনাল ওয়াটারি ডিসচার্জ, যেটা প্রথম দিকে ছিল অ্যামাউন্টে কম, স্ক্যানটি, কালারটা হচ্ছে ক্লিয়ার, এবং কেমন ছিল? কোনো গন্ধ ছিল না, ওডরলেস। আচ্ছা, তো এরপরে আপনার মোটামুটি লাস্ট 4 মাস ধরে বা লাস্ট 3 মাস ধরে আপনি দেখলেন যে এটা কেমন হয়ে গেছে, প্রফিউজ হয়েছে, এবং কালারটা কিন্তু ডার্টি ব্রাউন, কালার হচ্ছে ডার্টি ব্রাউন, এবং হচ্ছে ফাউল স্মেলিং ডিসচার্জ। আচ্ছা, কিন্তু কোনো ইচিং নাই, এটা বলতে হবে, বাট নট অ্যাসোসিয়েটেড উইথ ইচিং, তার ইচিং নাই। এরপর আসেন হচ্ছে পেশেন্ট অলসো কমপ্লেইনড অফ পার ভিজাইনাল ব্লিডিং। হ্যাঁ, লাস্ট হচ্ছে তার 2 মাস ধরে পার ভিজাইনাল ব্লিডিং এর কথা বলছে। এক্ষেত্রে যদি পোস্ট কয়টাল ব্লিডিং বলে তাইলেও আপনি বলবেন কয়টা এপিসোডে হয়েছে, কতদিন পারসিস্ট করেছে, নিজে নিজে ঠিক হয়েছে কিনা, কয়বার হয়েছে। আচ্ছা, তাহলে আমার পেশেন্টটা তো একটু বয়স্ক, পোস্ট ম্যানোপোজাল ব্লিডিং এর কথা বলছি, তাহলে কি তার লাস্ট 2 মাসে পোস্ট পার ভিজাইনাল ব্লিডিং হয়েছে, পার ভিজাইনাল ব্লিডিং এর হিস্ট্রি লাস্ট 2 মাসে। তো এইটা কেমন হয়েছে আপু? অ্যামাউন্টটা হচ্ছে স্ক্যান্টি, কালারটা হচ্ছে ব্রাইট রেড, হ্যাঁ, এবং অকার্ড ফর 3 অকেশনস, 3 বার হয়েছে, অ্যান্ড persisted for 1 to 2 days and subsided spontaneously. আচ্ছা, এই ক্ষেত্রে বলে আসতে হবে যার ক্ষেত্রে আপনি হচ্ছে পোস্ট ম্যানোপোজাল ব্লিডিং বলছেন, যে তার পোস্ট কয়টাল ব্লিডিং আপনি ইলিসিট করতে পারছেন কিনা। যদি না করতে পারেন, এই যে বললাম না স্বামী চলে গেছে, আমরা এরকম পাইছি, অথবা হচ্ছে সে উইডো, এক্ষেত্রে বলতে হবে আপনি ইলিসিট করতে পারেন না পোস্ট কয়টাল ব্লিডিং। যদি ইলিসিট করতে না পারেন পোস্ট কয়টাল ব্লিডিং, শুধুই পোস্ট ম্যানোপোজাল ব্লিডিং পেয়েছেন, সেক্ষেত্রে বলতে হবে শি গেভ নো হিস্ট্রি অফ পার ভিজাইনাল ব্লিডিং ডিউরিং স্ট্রেনিং। কুদ দিলে তার হয় নাই, স্ট্রেনিং বা ডেফিকেশনের সময় তার কোনো ব্লিডিং এর হিস্ট্রি নাই, এই কথাটা বলে আসতে হবে। এছাড়া যদি ম্যারিড হয়, স্বামী থাকে, তাহলে পোস্ট কয়টাল ব্লিডিং এর হিস্ট্রির কথা বলতে হবেই। আচ্ছা, আপনারা কেউই তো ক্লাস করতেছেন না, আপনারা নাকি দেরিতে ক্লাস নিলে ক্লাস করবেন, কেউই তো ক্লাস করতেছেন না। তাহলে আমি যেভাবে হচ্ছে আগে ক্লাস নিতাম ওইভাবে ক্লাস নিয়ে ফেলবো এত দেরিতে, তাহলে আমার ক্লাস নিয়ে আসলে কোনোই ফায়দা নেই। কারণ হচ্ছে আপনারা আসলে কোনোভাবেই ক্লাস করবেন না আপু, শুধুমাত্র যদি আপনাদের বাসায় গিয়ে আমি পড়াই যে আপু আপনাকে পড়াইতে আসছি, তাহলে হয়তো আমার ক্লাস করবেন বা আমার কথা শুনবেন। কেউই ক্লাস করতেছেন না, খুবই হাস্যকর। আচ্ছা, যাই হোক, তো মোটামুটি গেল। এখন আসি, আমরা হচ্ছে এখানে এই হিস্ট্রিগুলো ছোট থাকে, এই জন্য নো কোন কোন জিনিসগুলো নাই, এই জিনিসগুলো আপনার বলে আসতে হয়। হ্যাঁ, তো এখানে আমরা কোন কোন জিনিসের কথা বলবো, একটা হচ্ছে যে তার কোনো ডিজিউরিয়া নাই, তার কোনো হচ্ছে ভিজাইনাতে বার্নিং সেন্সেশনের কোনো হিস্ট্রি নাই, এছাড়া হচ্ছে তার কোনো কিছু মানে তার কোনো প্রোলাপস নাই, সামথিং কামিং ডাউন পার ভিজাইনা, প্রোলাপস নাই, এই কয়েকটা কথা যে নাই এটা একটু বলে আসতে হয়। এছাড়া যে কোনো ব্লিডিং এর ক্ষেত্রে বলে আসতে হয় নো হিস্ট্রি অফ এমএইচটি, মেনোপোজাল হরমোনাল থেরাপি, ব্যাস। এরপরে আসেন হচ্ছে রিগার্ডিং মেনস্ট্রুয়াল হিস্ট্রি। এখানের মেনস্ট্রুয়াল হিস্ট্রি ইম্পর্টেন্ট, অবস্টেটিক হিস্ট্রিও খুব ইম্পর্টেন্ট। মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে তার ম্যানার্কি কত বছর, এজ অফ ম্যানার্কি হচ্ছে 13 ইয়ার্সে,
সে একটা রেগুলারলি মেনস্ট্রুয়েটিং উইমেন উইথ অ্যাভারেজ ফ্লো অ্যান্ড ডিউরেশন। তার কত বছর ধরে মেনোপোজাল, যেমন হচ্ছে 57 বলেছি, তার বয়স 5 ইয়ার্স ধরে সে মেনোপোজাল। আচ্ছা, এবার আসি হচ্ছে অবস্টেটিক হিস্ট্রি, খুবই খুবই ইম্পর্টেন্ট অবস্টেটিক হিস্ট্রি। অবস্টেটিক হিস্ট্রির ক্ষেত্রে কি দেখেন আপু, কত ইম্পর্টেন্ট ক্লাস, কিন্তু আপনারা ক্লাস করতেছেন না। আচ্ছা, এরপরে আসেন অবস্টেটিক হিস্ট্রি। অবস্টেটিক হিস্ট্রি হচ্ছে তার কত বছর বয়সে বিয়ে হয়েছে। তার বিয়ে হয়েছিল আপনার 12 বছর বয়সে। হ্যাঁ, তারপর বলেছি তার 5টা চাইল্ড আছে, 5টা চাইল্ড হচ্ছে ডেলিভার্ড ভিজাইনালি। ও আচ্ছা, 12 বছর বয়সে বিয়ে হয়েছে, প্রথম বাচ্চা হয়েছে 14 বছর বয়সে, 5টা বাচ্চা ভিজাইনালি হয়েছে। হ্যাঁ, অ্যাট হোম। এজ অফ লাস্ট চাইল্ড কত? এজ অফ লাস্ট চাইল্ড 17 ইয়ার্স। সে কোনো কন্ট্রাসেপটিভ নিয়েছে কিনা, খুব ইম্পর্টেন্ট। আগে বলতো ওসিপি 10 বছরের বেশি নিয়েছে কিনা, এইটা এখন লাস্ট সাবরা ম্যাডামের লেকচারে ম্যাডাম বলছে 5 ইয়ার্স এর বেশি যদি ওসিপি নেয় তাহলে সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, তাহলে সে ওসিপি অথবা আইওসিডি নিত কিনা। শি গেভ নো হিস্ট্রি অফ ওসিপি অর আইওসিডি। আর যদি ওসিপি নিয়ে থাকে কত বছর ধরে নিয়েছে। এরপরে আসেন আমার হাজব্যান্ডের হিস্ট্রি লাগবে। আমাদের হাজব্যান্ডের হিস্ট্রি লাগে ইনফার্টিলিটিতে এবং হচ্ছে আমার সিএ সার্ভিসে। রিগার্ডিং হাজব্যান্ড হিস্ট্রি, সে কি করে, তার পেশা কি? সে একজন ড্রাইভার এবং কাপল ওয়াজ ইন এ মোনোগেমাস রিলেশনশিপ। তাদের কোনো সমস্যা ছিল না। তো যতই মোনোগেমাস বলুক, ড্রাইভার বললেই আমরা একটু কনফিউজ হয়ে যাই। আচ্ছা, অনেকের 2টা 3টা সে 2 নাম্বার বউ 3 নাম্বার বউ, এটাও বলতে হবে। কারণ আগের ওয়াইফ যদি সিএ সার্ভিসে মারা যায় তাহলে আমার বর্তমান স্বামী আমার জন্য ঝুঁকিপূর্ণ সিএ সার্ভিস হওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। শি গেভ নো ফ্যামিলি হিস্ট্রি অফ ম্যালিগনেন্সি, এটা আমরা বলবো। আচ্ছা, আর বাল ব্লাডার হ্যাবিট নর্মাল। এরপর আসি অন জেনারেল এক্সামিনেশন। অন জেনারেল এক্সামিনেশন আমাদের কি কি জিনিস দেখতে হয় আমার ম্যালিগনেন্সিতে? বিএমআই, অ্যানিমিয়া, জন্ডিস, ইডিমা, লিম্ফ নোড, এগুলো দেখতে হয়। এছাড়া আমার কি লাগবে? ব্রেস্টও দেখা লাগবে। জেনারেল এক্সামিনেশন শেষ। এবার আসেন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। অন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন অ্যাজ ইউজুয়াল বলে আসবো। অ্যাবডোমেনটা নর্মাল সাইজ শেপে আছে, আম্বিলিকাস সেন্ট্রালি প্লেসড এবং হচ্ছে ইনভার্টেড আছে, নো অর্গানোমেগালি। আচ্ছা, এরপর আসেন পার ভিজাইনাল এক্সামিনেশন, যেটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, পার ভিজাইনাল এক্সামিনেশন আমরা কি দেখবো? অন ইন্সপেকশনে বাল্বা পেরিনিয়াম অ্যাপারেন্টলি হেলদি হলে হেলদি। এরপর আসেন হচ্ছে পার স্পেকুলাম এক্সামিনেশন। আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি একটা গ্রোথ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনি একটা গ্রোথ দেখতে পাচ্ছেন। ধরেন পোস্টেরিয়র লিপে আপনি একটা গ্রোথ দেখতে পাচ্ছেন। গ্রোথের সাইজের উপর ডিপেন্ড করবে আমি কোন স্টেজে ফেলবো। আচ্ছা, তো গ্রোথটা আপনি দেখলেন মোটামুটি আপনার কাছে মনে হলো 1.5/1 সেন্টিমিটার, এরকম আপনি একটা গ্রোথ দেখতে পাচ্ছেন, পোস্টেরিয়র লিপে আছে। আচ্ছা, এরপর আসেন আপনি আস্তে আস্তে স্পেকুলাম সরায় আসবেন আর দেখবেন যে এটা কোনো এক্সটেনশন আছে কিনা, আপার 2/3 অফ দ্য ভিজাইনা অথবা লোয়ার 1/3, হ্যাঁ, নাকি শুধু সার্ভিসেই ছোট্ট একটা গুলটু হয়ে আছে। আচ্ছা, অন রিমুভাল অফ দ্য স্পেকুলাম I observed there was no extension in the upper 2/3 of the vagina. Upper 2/3 of vagina তে কোনো এক্সটেনশন নাই, তাহলে এটা আমরা বলে আসবো। আচ্ছা, এরপর আসেন বাইম্যানুয়াল এক্সামিনেশনে আমরা কি বলবো? তো আমি প্রথমে কি বলবো, আমি একটা গ্রোথ পেয়েছি, একটা ইজোফাইটিক গ্রোথ পেয়েছি পোস্টেরিয়র লিপ অফ সার্ভিক্সে, যেটা 1.5/1 সেন্টিমিটার। এটা অকুপাই করে আছে পোস্টেরিয়র লিপ অফ সার্ভিক্সে। এটা কেমন? হার্ড, ফিক্সড, ফ্রাইবল and bleeds to touch। এবং ভেজাইনা কি? ভেজাইনা হচ্ছে ফ্রি। এরপর আসেন ইউট্রাসটা কেমন? অ্যাট্রোফাইডও থাকতে পারে, নর্মালও থাকতে পারে। নর্মাল যদি থাকে রেট্রোভার্টেড, মোবাইল, নন টেন্ডার। এবং ফর্নিক্স কেমন আপু? ফর্নিক্স হচ্ছে ফ্রি। আচ্ছা, রেক্টোভেজাইনাল এক্সামিনেশন আমাদের করে আসতে হবে। রেক্টোভেজাইনাল এক্সামিনেশনে আমরা কি দেখব? প্যারামেট্রিয়াম ফ্রি কিনা।
আমাদের এই সপ্তাহের যে টপিক সিএ সার্ভিক্স এবং এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এই দুইটা ক্ষেত্রেই আমরা হচ্ছে ম্যালিগন্যান্সিতে রেক্টোভেজাইনাল এক্সামিনেশন করব। আগে আমরা আলাদা করে ডিআরই বলতাম, নতুন একদম বলেছেন ম্যাডামরা, একদম নতুন যে রেক্টোভেজাইনাল করলে আলাদা ডিআরই বলার দরকার নাই, কিন্তু অ্যাকচুয়ালি ডিআরইটা আরো একটা পয়েন্ট আকারে আছে। তো গাইনি অনকোলজির ম্যাডামরাই বলছে রেক্টোভেজাইনাল করলে আর তোমার আলাদা করে ডিআরই দরকার নাই। তো এখানে কি বলবো, তাহলে প্যারামেট্রিয়ামও ফ্রি, ডিআরই করে আমরা কি দেখতে চাইছিলাম, rectal mucosa free. So, from history and clinical examination, my diagnosis is this is a case of postmenopausal bleeding, probably due to CA cervix, stage 1B1. Stage 1B1. আচ্ছা, আর যদি আপনাকে ম্যাডাম একদমই আপু পিভি করতে না দেয়, তাহলে আপনি বলবেন দিস ইজ এ কেস অফ পোস্ট ম্যানোপোজাল ব্লিডিং। এরপরে যদি বলে কি মনে হচ্ছে, ম্যাডাম সিএ সার্ভিস মনে হচ্ছে, পেশেন্টের হিস্ট্রি এবং হিস্ট্রি শুনে ম্যাডাম আমার কাছে সিএ সার্ভিস মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা পড়ে ফেললাম। আচ্ছা, তো সিএ সার্ভিস তো খুব কমন গাইনোকোলজিক্যাল ম্যালিগনেন্সি, বাংলাদেশে এটা হচ্ছে সেকেন্ড মোস্ট গাইনি ক্যান্সার, হ্যাঁ সেকেন্ড বাংলাদেশে। আচ্ছা, আর বিশ্বব্যাপী এটা হচ্ছে ফোর্থ ওয়ার্ল্ডে। তাহলে প্রথমে আপু ব্রেস্ট, তারপর কোলন, তারপর লাং, আর বাংলাদেশে হচ্ছে এটা সেকেন্ড। আচ্ছা, এরপরে আসেন এটার ইনসিডেন্স কত। ইনসিডেন্স হচ্ছে 19.6 পার লাখ। এটা মোটামুটি 30 থেকে 60 বছর বয়স্ক মহিলাদের ক্ষেত্রে আপনার হচ্ছে 19.6 পার লাখ। বিশ্বব্যাপী সব এজের মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে 14 পার লাখ। অল এজে। আচ্ছা, তাহলে মোটামুটি এটা পড়ে ফেলেছি। হ্যাঁ, তো এই যে আমার সিএ সার্ভিক্স, এটা সাধারণত 75% ক্ষেত্রে এটা ডায়াগনোসিস হয় হচ্ছে অ্যাডভান্স স্টেজে। স্টেজ 3 এবং 4 এ আমরা 75% ক্ষেত্রে পাই। মাত্র 25% হচ্ছে অপারেবল স্টেজে থাকে। অপারেবল স্টেজে 25% ক্ষেত্রে থাকে। ডেভেলপিং কান্ট্রিতে মরে যায়, ডেথ হয় সিএ সার্ভিক্সের জন্য 60% ক্ষেত্রে। আপনার কাছে পেশেন্ট যদি 95% কিওর হওয়া পসিবল যদি আর্লি স্টেজে আসে, আমি ট্রিটমেন্ট দিয়ে 95% ক্ষেত্রে কিওর করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে এই হচ্ছে সিএ সার্ভিক্সের ক্ষেত্রে আমার কি। আচ্ছা, এরপরে কথাই থাকে হচ্ছে যে সিএ সার্ভিক্সের ক্ষেত্রে আমাদের কি কি রিস্ক ফ্যাক্টর আছে। আচ্ছা আপুরা, আমি একটু ওয়াশরুমে যাব, আমি একটু ওয়াশরুম হয়ে আসতেছি, হ্যাঁ একটু ব্রেক নিচ্ছি 5 মিনিটের।
আচ্ছা আচ্ছা আপু, আমার সাউন্ড মনে হয় ঠিক আছে তাই না? আমার ওই হেডফোনটা চেঞ্জ করে আমার হচ্ছে চার্জারটা লাগাতে হলো, ফোনে চার্জ কম। আরেকটা লাইভে ছিলাম, কারণ আরো লাইভ কমে গেছে। আচ্ছা, আমার সাউন্ডটা ঠিক আছে আশা করি। তো এবার আসি হচ্ছে কি কি আমাদের রিস্ক ফ্যাক্টর আছে। আমরা একটু রিস্ক ফ্যাক্টর গুলো দেখি যে আমার কি কি রিস্ক ফ্যাক্টর আছে। তো রিস্ক ফ্যাক্টরটা আমরা সবসময় এভাবে বলি যে একটা হচ্ছে প্রবাবল রিস্ক ফ্যাক্টর, আর একটা হচ্ছে আপনার এস্টাবলিশ কোফ্যাক্টর। এভাবে তো আমরা পড়বই। আচ্ছা, কেউ কেউ আসেন? আমার সাউন্ডটা ঠিক আছে কিনা একটু বললেন তো। সোনিয়া আপু কে আসেন? সাউন্ডটা ঠিক আছে আপু? শোনা যাচ্ছে কি? আচ্ছা, তাহলে একটা হচ্ছে আমার এস্টাবলিশ কোফ্যাক্টর, একটা হচ্ছে প্রবাবল কোফ্যাক্টর। তাহলে যে এভাবেও জানতে হবে, আর হচ্ছে আরো এক্সট্রা কয়েকটা যেটা ওইটাও বলে দিব। এস্টাবলিশ আর একটা হচ্ছে প্রবাবল রিস্ক ফ্যাক্টর। তো এস্টাবলিশ রিস্ক ফ্যাক্টর মধ্যে আমার কি কি আছে? একটা হচ্ছে স্মোকিং, আরেকটা হচ্ছে ওসিপি। হ্যাঁ, ওসিপি আমি 5 ইয়ার্স এর বেশি নিচ্ছি কিনা। আরেকটা হচ্ছে হাই প্যারিটি, আরেকটা কো ইনফেকশন উইথ এইচআইভি। এবার আসেন প্রত্যেকটা কে কি করতেছে এটা আলাদা করে দেখুন। তাহলে প্রথমে আসেন স্মোকিং। স্মোকিং স্মোকিং এর ফলে কি হয়? এটা হচ্ছে সরাসরি ডিরেক্টলি ড্যামেজ করে সার্ভাইকাল এপিথেলিয়ামকে, সে ডিরেক্টলি ড্যামেজ করে স্মোকিং। আচ্ছা, এরপর আসেন আর কি করে? আপনার হচ্ছে সার্ভিক্সের ইমিউন রেসপন্স কমায় দেয়। স্মোকিং হচ্ছে সার্ভিক্সের ইমিউন রেসপন্স কমায় দেয়। আরেকটা হচ্ছে সরাসরি টোবাকোর থেকে যে কার্সিনোজেনটা আসে সরাসরি হচ্ছে সার্ভিক্সের জেনেটিক ড্যামেজ করে, জেনেটিক ড্যামেজ করে। এটা হলো আমার স্মোকিং। এবার আসেন হচ্ছে ওসিপি। ওসিপির সাথে কি রিলেশন? এটা হচ্ছে ইনডিরেক্ট রিলেশন। যে ওসিপি ইনটেক করবে তার কোনো ব্যারিয়ার ইউজ হবে না এবং আনপ্রোটেক্টেড কয়টাস বেশি হবে। তো যত আনপ্রোটেক্টেড কয়টাস হবে অত মাইক্রো ইনজুরি হওয়ার চান্স থাকে এবং এইচপিভি ইনফেকশনের চান্স বেড়ে যায়। এছাড়া আপনার ওসিপির যে ইস্ট্রোজেন অথবা প্রোজেস্টেরন কম্পোনেন্ট আছে সেটা কি করে? এটা হচ্ছে প্রোজেস্টেরন রিসেপ্টরের মাধ্যমে এইচপিভির জিন সংক্রমণকে বেশি বেশি ত্বরান্বিত করে। এবার আসি হচ্ছে হাই প্যারিটি। হাই প্যারিটির সাথে কি সম্পর্ক? হাই প্যারিটি মানেই হচ্ছে আপনার বেশি বেশি কয়টাস এবং বেশি বেশি আপনার হচ্ছে মাইক্রো ইনজুরি হওয়ার চান্স। আচ্ছা, এইটা একটা। এছাড়া যত বেশি আমার বাচ্চা হবে ট্রান্সফরমেশন জোনটা বাইরের দিকে এক্সপোজ থাকবে এবং এই এক্সপোজারটা বেশি হলে এইচপিভি সংক্রমণের হার বাড়বে। আচ্ছা, এছাড়া আপনার কিছু হরমোনাল চেঞ্জ হয় প্রেগন্যান্সিতে, এটাও কি করে? এইচপিভি ইনফেকশনকে বাড়ায়, কারণ পেশেন্টের ইমিউনোসাপ্রেশন হয় প্রেগন্যান্সিতে। আচ্ছা, তো মোটামুটি গেল। আর এইচআইভিতে কি হয়? ইমিউনোসাপ্রেশন হয়, ইনফেকশনের চান্স বেশি থাকে। এবারে চলে যাচ্ছি আমাদের হচ্ছে এস্টাবলিশ রিস্ক ফ্যাক্টর গেল। এবার আমরা চলে যাচ্ছি প্রবাবল রিস্ক ফ্যাক্টরে। প্রবাবলের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে আর্লি সেক্সুয়াল ডিবু অথবা আর্লি ম্যারেজ, এটা একটা। আরেকটা হচ্ছে যদি তার মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে। আরেকটা হচ্ছে যদি আপনার পেশেন্টের কো ইনফেকশন থাকে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 এবং ক্ল্যামাইডিয়া দিয়ে। আচ্ছা, তাহলে প্রথমটা আসেন হচ্ছে আমরা চলে যাচ্ছি আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স অথবা আর্লি ম্যারেজ যদি হয়। এই ক্ষেত্রে কি হবে? তার একটা দীর্ঘ সময় ধরে সার্ভাইকাল এপিথেলিয়ামের ইনম্যাচিউর সার্ভাইকাল এপিথেলিয়াম
হিস্ট্রি থাকবে। এবং তার ক্ষেত্রে কি হবে, আর্লি সেক্সুয়াল সেক্স অথবা আর্লি ম্যারেজ হলে আপনার কি হবে, তার সার্ভিক্স তো ইম্যাচিউর, সার্ভিক্সটা ইম্যাচিউর, তার সার্ভাইকাল একটুপি হবার চান্স থাকবে, এবং তার প্রোটেক্টিভ সার্ভাইকাল মিউকাস যেটা, এটা ইনঅ্যাডিকুয়েট প্রোডাকশন হবে। মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকলে আপু বিভিন্ন ভ্যারাইটির এইচপিভি হওয়ার চান্স থাকে। এছাড়া হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2, ক্ল্যামাইডাই, এরাও হচ্ছে এইচপিভি সংক্রমণকে বাড়ায়, কারণ এরা এক ধরনের ক্ষত তৈরি করে। এই হচ্ছে মোটামুটি আমার রিস্ক ফ্যাক্টর। এছাড়া আমরা আর কয়েকটা রিস্ক ফ্যাক্টর জানবো। এতক্ষণ যেটা বললাম এটা ফারহাত ম্যাডামের লেকচারের রিস্ক ফ্যাক্টর, আর সাবরা ম্যাডামের কয়েকটা এক্সট্রা রিস্ক ফ্যাক্টর বলতেছি। একটা হচ্ছে ভিজাইনাল বার্থ, ভিজাইনাল বার্থ হচ্ছে এটা একটা। আরেকটা হচ্ছে আনহাইজেনিক সেক্স যদি হয়, তাহলে আনহাইজেনিক সেক্স এটা একটা। আরেকটা হচ্ছে লো সোশ্যামিক কন্ডিশন। আরেকটা হচ্ছে ডে লেবারার যে তাদের ওয়াইফস। আচ্ছা, আর হচ্ছে যদি আপনার এইচআইভি তো পড়ছি, লিউকেমিয়া, এসএলই, কোলাজেন ভাস্কুলার ডিজিজ এগুলো যদি থাকে, ওসিপি তো বলছি 5 ইয়ার্স এর বেশি। তাহলে হচ্ছে এই আমাদের এই কয়েকটাও আমরা জেনে রাখবো এক্সট্রা রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, এখন আসেন, আচ্ছা আপু কেউ কি লাইভে ক্লাসটা করতেছেন, মানে কেউ কি এই মুহূর্তে আসেন লাইভে? আচ্ছা, আর কবে কিছু জিজ্ঞেস করবো না, নিজের মতো ক্লাস নিয়ে যাই, না শোনা গেলে আমার কোনো দোষ নাই, কারণ কেউই ক্লাসে ছিল না। তো এসটিআই এর ক্ষেত্রে, মানে এটা কি এক ধরনের, তো আমার হচ্ছে এসটিডি। হ্যাঁ, তো এই যে সার্ভাইকাল ক্যান্সার, এটা 99.7% ক্ষেত্রে কি দিয়ে হয়, এইচপিভি দিয়ে হয়। এবং আপনার 15টা হাই রিস্ক গ্রুপ আছে, 15টা হাই রিস্ক গ্রুপ আছে। এবং বলা হয়ে থাকে যে জেনিটাল যে এইচপিভি ইনফেকশন, এই ক্ষেত্রে 40 ধরনের এইচপিভি জেনোটাইপ আছে যারা ইনভলভ। আচ্ছা, তার মধ্যে অনকোজেনিক পটেনশিয়াল থাকে 13টার 40টার মধ্যে। আচ্ছা, এই 40টার মধ্যে 7টা আপনার 90% সার্ভাইকাল ক্যান্সার করে। তাদের নাম কি, 16, 18, 31, 33, 45, 52, 58। এই 7টাই 90% সার্ভাইকাল ক্যান্সার আমার করে থাকে। আচ্ছা, তাহলে মোটামুটি গেল সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে আমরা কি কি ধরনের সিমটম পাবো। একটা হচ্ছে পেশেন্টের কিন্তু ইরেগুলার ভিজাইনাল ব্লিডিং থাকতে পারে ইয়াং এজে, অথবা অ্যাবনর্মাল ভিজাইনাল ব্লিডিংও থাকতে পারে। হ্যাঁ, যেমন এটা ইন্টারমিনস্ট্রাল ব্লিডিং হতে পারে, যে একটা নর্মালি রেগুলারলি মিনস্ট্রেটিং লেডি তার ক্ষেত্রে। এছাড়া পোস্ট কর্টাল ব্লিডিং হতে পারে, যে সেক্সুয়ালি অ্যাক্টিভ। এছাড়া ম্যানোপোজাল লেডির হতে পারে পোস্ট ম্যানোপোজাল ব্লিডিং। আচ্ছা, তো ডিসচার্জটার ক্ষেত্রে একটু বলি। ডিসচার্জটা প্রথমে ওয়াটারি থাকে, সেরাস থাকে ডিসচার্জটা। এরপরে সেটা কেমন হয়, পুরুলেন্ট হয়। পুরুলেন্টটা হবে যদি সেখানে স্যাপ্রোফাইটিক ইনফেকশন হয়, স্যাপ্রোফাইটিক ইনফেকশন। মিউকাস প্যাটার্নের হবে যদি এন্ডোসার্ভাইকাল গ্ল্যান্ডস থেকে টিউমারটার অরিজিন হয়। আচ্ছা, পেইনটা কেন হবে, পেইনটা হবে ডিউ টু পেরিনিউরাল ইনভলভমেন্ট, পেরিনিউরাল ইনভলভমেন্ট। তাহলে মোটামুটি আমাদের গেল। এবার আসি আমরা কি কি ধরনের দেখতে পাবো, কি কি ধরনের আছে। হ্যাঁ, তো প্রথমে আসি আমরা হচ্ছে বাইরে থেকে যদি দেখি তাহলে এটা কেমন হবে, নেকেড আই বা খালি চোখে যদি আমরা দেখি তাহলে এটা কি কি ধরনের হয়। এটা হতে পারে এক্সোফাইটিক, এগুলো অপু জিজ্ঞেস করে এই জন্যই বলা, এক্সোফাইটিক, আলসারেটিভ, আর এটা হচ্ছে ইনফিল্ট্রেটিভ। আচ্ছা, এরপর আসি হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যাল বা হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন, হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপস। এগুলো প্রত্যেকটা জিনিস ধরে ধরে জিজ্ঞেস করে, এই জন্যই আসলে বলা। হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপসে কি কি আছে, স্কোয়ামাস সেল কার্সিনোমা, এটা হতে পারে হচ্ছে এইচপিভি অ্যাসোসিয়েটেড হতে পারে 90 থেকে 95% বা তার চেয়ে বেশি। এইচপিভি ইন্ডিপেন্ডেন্ট
একটা এইচপিভি ডিপেন্ডেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট হতে পারে 5 থেকে 7% ক্ষেত্রে। এটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। তো এই ক্লাসিফিকেশনটা এসগো অনুযায়ী, ইউরোপিয়ান সোসাইটি অফ গাইনি অনকোলজি। আচ্ছা, এবার আসেন হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা। অ্যাডিনোকার্সিনোমাটা এইচপিভি অ্যাসোসিয়েটেড হতে পারে। এটা হচ্ছে ইউজুয়াল টাইপ হতে পারে, ভিলো গ্ল্যান্ডুলার হতে পারে, এবং হচ্ছে মিউসিনাস হতে পারে। যেটা হচ্ছে এইচপিভি ইন্ডিপেন্ডেন্ট, সেটা কেমন হবে আপনার? এটা হতে পারে ক্লিয়ার সেল টাইপ, আরেকটা হতে পারে এন্ডোমেট্রয়েড। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে অ্যাডিনোস্কোমাস কার্সিনোমা। অ্যাডিনোস্কোমাস কার্সিনোমা আরেকটা ভ্যারাইটি হচ্ছে নিউরো এন্ডোক্রাইন কার্সিনোমা অফ সার্ভিক্স। এটা হচ্ছে স্মল সেল লার্জ সেল টাইপ হতে পারে, এবং এইটা হচ্ছে ক্লিনিক্যালি খুবই অ্যাগ্রেসিভ থাকে, এবং এগুলো সাধারণত এইচপিভি অ্যাসোসিয়েটেড হয়ে থাকে। তা আপনারা এসগো ক্লাসিফিকেশনটাও পড়তে পারেন, এছাড়া আপনারা হচ্ছে দত্ততে যেটা আছে সেটাও পড়তে পারেন। হ্যাঁ, দুইটাই পড়তে পারেন। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে কিভাবে আপনার হচ্ছে এটার সিএ সার্ভিসের স্প্রেডটা কিভাবে হবে, এটাই ইম্পর্টেন্ট। মানে যেগুলো বলতেছি আপু, এই টিপিক্যাল কোয়েশ্চেনগুলাই সব কিছু জিজ্ঞেস করবে। মোড অফ স্প্রেড, এটা কিভাবে স্প্রেড হয়? তো একটা হচ্ছে ডিরেক্ট, সরাসরি যাবে, সার্ভিক্সে আছে, তাহলে সে কি করবে? সার্ভিক্সের স্টোমা, আচ্ছা, সার্ভিক্যাল স্টোমার মধ্যে ঢুকতে পারে, কর্পাসে ঢুকতে পারে, ভিজাইনাতে ঢুকতে পারে, দুই পাশে প্যারামেট্রিয়ামে যেতে পারে, সামনের দিকে ব্লাডার এবং পেছনের দিকে রেকটাম, এইসব জায়গায় পৌঁছে যেতে পারে। এরপরে আসেন হচ্ছে লিমফেটিক স্প্রেড। লিমফেটিক স্প্রেডটা কিভাবে হতে পারে? এটা হচ্ছে আপনার যে পাথওয়ে বরাবর হচ্ছে আপনার লিমফেটিক ড্রেনেজ, সেই বরাবরই হয়। তাহলে কিভাবে লিমফেটিকটা হয়? একটা হচ্ছে প্রাইমারি গ্রুপ, প্যারামেট্রিয়াম, অবটুরেটর, তারপর ইন্টারনাল আইলিয়াক, এক্সটার্নাল আইলিয়াক, এবং হচ্ছে আপনার রেকটাল এবং স্যাক্রাল গ্রুপ। সেকেন্ডারি গ্রুপ হচ্ছে বড় বড় জায়গায় যাবে, কমন আইলিয়াক গ্রুপ, আরেকটা হচ্ছে ইনগুইনাল, এবং আরেকটা হচ্ছে প্যারায়োটিক। আচ্ছা, এরপর আসেন ব্লাড বর্ন। ব্লাড বর্নের মধ্যে হচ্ছে এলএলবি, লাংস, লিভার, বোন, বাওয়েল। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি আমার কিভাবে আমার স্প্রেডিংটা হলো। এরপর আসেন হচ্ছে স্টেজিং। স্টেজিংটা বলবো না, যেহেতু আপনারা সবাই এই স্টেজিং পারেন, এই কারণে আমি আর স্টেজিংটা বলছি না। আচ্ছা, স্টেজিং ওয়াইজ ম্যানেজমেন্ট যখন বলবো, তখন হচ্ছে নতুন আপনার হচ্ছে আর্লি স্টেজ সম্পর্কে যে নতুন আপডেটগুলো বা ক্লাসগুলো হয়েছে সেগুলো আমি একটু বলে দিব। আচ্ছা, এখন আসি আমার পেশেন্টের ক্ষেত্রে। আমি হচ্ছে এরকম স্টেজিং করেছি। স্টেজিং যে করলাম, এখন আমি এটা পরবর্তীতে কনফার্ম কিভাবে করব, কিভাবে তুমি ডায়াগনোসিস কনফার্ম করব ম্যাডাম, বায়োপসি এবং হিস্টোপ্যাথোলজি করার মাধ্যমে। আচ্ছা, তাহলে বায়োপসি কিভাবে নিব? যদি আমি চোখে একটা ভিজিবল গ্রোথ দেখি, তাহলে আমরা কি করি? ওয়েস বায়োপসি নেই। ওয়েস, চোখে যদি ভিজিবল গ্রোথ থাকে। আচ্ছা, অনেক সময় থাকে যে একদমই ফ্রেজাইল মথ ইটেন টাইপের গ্রোথ থাকে, একেবারে মনে হয় ছিঁড়া ছিঁড়া আসতেছে, তখন ডিরেক্ট টিস্যু ফরসেপ দিয়ে আপনি বায়োপসি নিতে পারবেন যদি ফ্রেজাইল থাকে। আচ্ছা, এরপর আসেন যদি গ্রোথ না থাকে, তাহলে আমরা কি করি? গ্রোথ নাই, তখন আমরা কি করি? আমরা হচ্ছে প্যাপস নেই। প্যাপসটা যদি পজিটিভ আসে, কল্পোস্কোপি করি। কল্পোস্কোপি ডিরেক্টেড আমরা কি করি? পাঞ্চ বায়োপসি নেই। আচ্ছা, যদি আমার মনে হয় সার্ভিক্সে এন্ডোসার্ভাইকাল গ্রোথ এবং হচ্ছে এন্ডোসার্ভিক্যাল গ্রোথ, এবং হচ্ছে আমার কাছে মনে হবে অ্যাডিনোকার্সিনোমা, ব্যারেল শেপড, সার্ভিক্সটা বড় গোলটুর মতো হয়ে গেছে, বাড়ি থেকে কোনো গ্রোথ নাই, এই টাইপের যদি আমার কাছে মনে হয় যে এডিনোকার্সিনোমা,
আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? এন্ডো সার্ভাইকাল যদি মনে হয়, তাহলে আমরা কি নিব, কি করব? আমরা হচ্ছে কোন বায়োপসি করতে পারি, কোন বায়োপসি করতে পারি, অথবা আমরা হচ্ছে লিভ করতে পারি, লিভ করতে পারি। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমরা কি কি করব। আর আরেকটা এখানে বলে এন্ডো সার্ভাইকাল কিউরেটিস, এটাও বলে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে বায়োপসি নিব, হিস্টোপ্যাথোলজি করব। হিস্টোপ্যাথোলজিতে আমরা কি কি জিনিস দেখতে পাই? হিস্টোপ্যাথোলজিতে আমরা দেখতে পাই এটা কি ধরনের টাইপ, গ্রেডটা কেমন, লিম্ফোভাস্কুলার স্পেস ইনভেশন আছে কিনা, এছাড়া লিম্ফ নোড পজিটিভ কিনা। হ্যাঁ, এগুলো আমরা বুঝি। আচ্ছা, আচ্ছা, তাহলে মোটামুটি গেল আমরা কি কি জিনিস দেখলাম। এরপরে আসি হচ্ছে আমাদের পেশেন্টের ক্ষেত্রে এই যে আমরা হচ্ছে স্টেজিংটা করতেছি, স্টেজিং করার ফিগো স্টেজিংটা কিভাবে করি এবং ক্লিনিক্যাল স্টেজিং এর প্রসিডিউরটা কি। হ্যাঁ, এটা আমরা একটু জানবো, ক্লিনিক্যাল স্টেজিং এর প্রসিডিউরটা কি। তাহলে প্রথমে আসি প্রসিডিউর যদি দেখি আমরা কিভাবে করব এবং প্রি প্রসিডিউর কি। ক্লিনিক্যাল স্টেজিং এর, আচ্ছা, তাহলে প্রথমে আসেন আমরা কি করব, পেশেন্টের কাউন্সিলিং রিঅ্যাসুরেন্স নিব এবং একটা কনসেন্ট নিব। পেশেন্টের আমি হচ্ছে অ্যানিমিয়া কারেকশন করব। হ্যাঁ, অ্যানিমিয়া কারেকশন করব যেন আপস্টেজিং না হয়। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে আমরা এক কোর্স অ্যান্টিবায়োটিক দিব। যদি অ্যান্টিবায়োটিক দেই, ওইখানে ইনফেকশন থাকলে ফুলে যাবে, আরো বেশি আপস্টেজিং হবে। তো ইনফেকশনটা সাবসাইড হলে জায়গাটা চেপে আসবে এবং আমার সঠিক স্টেজিংটা আমি করতে পারবো। আচ্ছা, এই তো গেল অ্যানিমিয়া কারেকশন করলাম এবং হচ্ছে আমরা এরপরে কি করব, স্টেপসটা কিভাবে হবে, কিভাবে আমরা করলাম। আচ্ছা, এখানে আমরা এক্সামিনেশনটা কিভাবে করি, আমরা ক্লিনিক্যালি করি, কোনটা প্রেফারেবল? এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া এটা কিন্তু প্রেফারেবল, কারণ এটা করলে এটা খুব সুন্দর এক্সপোজার হবে, পেলভিক লিগামেন্ট গুলো রিল্যাক্সেশন হবে এবং ওয়েল ভিজুয়ালাইজেশন হবে, আমি খুব সুন্দর করে এক্সামিনেশন করতে পারবো। স্টেপস এর মধ্যে প্রথম স্টেপস আমরা কি করব, পেশেন্টের থরো ফিজিক্যাল জেনারেল এক্সামিনেশন করব, এর মধ্যে ইনক্লুডিং হচ্ছে পালপেশন অফ এক্সেসিবল লিম্ফ নোড। এরপর আসেন সেকেন্ড স্টেপ, আমি অ্যাবডোমেনের মধ্যে দেখব কোনো ম্যাস আছে কিনা অথবা কোনো টেন্ডারনেস আছে কিনা। থার্ড স্টেপে আমি কি করব, পার স্পেকুলাম এক্সামিনেশন করে সার্ভিক্সকে ইন্সপেকশন করলাম। ফোর্থ স্টেপে হচ্ছে আমি বাইম্যানুয়াল এক্সামিনেশন করব, বাইম্যানুয়াল এক্সামিনেশন। ফিফথ স্টেপে আমি কি করব, রেক্টোভিজাইনাল এক্সামিনেশন এবং সিক্স স্টেপে ডিআরই। এই হচ্ছে আমার স্টেপ। তা এখন তো বলছি রেক্টোভিজাইনাল করলে বলে কিন্তু ডিআরই আর দরকার নাই। আচ্ছা, এখন এই যে রেক্টোভিজাইনাল এক্সামিনেশন, এখানে আমি কি কি জিনিস বুঝতে পারি রেক্টোভিজাইনাল এক্সামিনেশনে। তো এখানে আমি হচ্ছে প্যারামেট্রিয়াম কি ইনফ্ল্যামেশনের কারণে ইনভলভ নাকি এখানে কোনো ইনভেশন আছে, এই কারণে প্যারামেট্রিয়ামটা ইনভলভ, এটা আমি কিভাবে বুঝবো। যেমন ইনফ্ল্যামেশনের কারণে যদি প্যারামেট্রিয়াম ইনভলভ হয় তাহলে আমরা কি পাবো, সফট, স্মুথ, থিকেনিং অ্যান্ড শর্টেনিং অফ প্যারামেট্রিয়াম, থিকেনিং অ্যান্ড শর্টেনিং অফ প্যারামেট্রিয়াম উইদাউট ইনডিউরেশন, ইনডিউরেশন থাকবে না। আচ্ছা, যদি ইনভেশনের কারণে হয় তাহলে আমরা প্যারামেট্রিয়ামকে কেমন পাবো, এটা পাবো হার্ড, নবি, ইরেগুলার, থিকেনিং and shortening of parametrium, shortening of parametrium with induration, শক্ত থাকবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি হচ্ছে কিভাবে দুইটা ডিফারেন্সিয়েশন করব এটা বুঝে গেলাম। এরপর আসি এই যে আমার হচ্ছে ক্লিনিক্যাল স্টেজিং, এটার কিছু এনসিলারি এইডস আছে। এই এক্সেসরি এনসিলারি স্টেজগুলো আমরা কেন নিব? তো এক্সেসরি বা অ্যান্সিলারি এইডস এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ancillary aids,
এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপু আমি এক্সটেন্ট অফ ডিজিজটা ভালো মতো বুঝতে পারবো, আমার ট্রিটমেন্ট প্ল্যানিং এ সুবিধা হবে। হ্যাঁ, এবং হচ্ছে রেডিওলজিক্যাল স্টাডিগুলো যে করি আমি খুব ভালো মতো এক্সটেন্ট অফ ডিজিজটা বুঝতে পারতেছি। হ্যাঁ, যেমন ধরেন আমি এখানে কি করতেছি, চেস্ট এক্সরে করি, এটা করে আমি বুঝতে পারি লাংস ইনভলভ কিনা, লাংসে কোনো প্যাথোলজি আছে কিনা। আমরা আইভিও করলে কি কি বুঝতে পারি, ইউরেটারের অ্যাবনর্মালিটি আছে কিনা, ইউরেটার ইনভলভ কিনা, এছাড়া হাইড্রো ইউরেটার আছে কিনা, হাইড্রোনেফ্রোসিস আছে কিনা, হ্যাঁ, এছাড়া কোনো প্যাথোলজি আছে কিনা কিডনি, এটাও বুঝতে পারি। এছাড়া আমরা কি করি, আলট্রাসোনোগ্রাফি করি, আমরা হোল অ্যাবডোমেন করি আলট্রাসোনোগ্রাফি। এখানে আমরা কি কি বুঝতে পারবো, ইউট্রাস, সার্ভিক্স, অ্যাডেনেক্সা, এছাড়া লিভার, স্প্লিন, কিডনি, কোনো লিম্ফ নোড আছে কিনা, এই জিনিসগুলোকে বুঝতে পারবো আমরা। আচ্ছা, আর কি কি করার অপশন আছে, আর আমরা করি হচ্ছে সিটি স্ক্যান এবং হচ্ছে এমআরআই। তো সিটি স্ক্যানটা বেশি প্রেফারেবল না, এখানে প্রেফারেবল হচ্ছে এমআরআই। আচ্ছা, সিটি স্ক্যানের অ্যাকুরেসি সিএস সার্ভিস এর ক্ষেত্রে হচ্ছে আপনার 84% এবং এটা 1 সেন্টিমিটারের চেয়ে বেশি বড় লিম্ফ নোডকে ডিটেক্ট করে। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে 1 সেন্টিমিটারের চেয়ে বড় লিম্ফ নোড হলে তাহলে আপনার হচ্ছে সেটাকে সে ধরতে পারে। হ্যাঁ, ধরতে পারে। তো এটা আমরা হচ্ছে এটা প্রেফারেবল না, কারণ হচ্ছে 1 সেন্টিমিটারের কম লিম্ফ নোড সে ধরতে পারে না। এখানে সফট টিস্যু রেজলিউশনটা কম হয় সিটি স্ক্যানে। এবং আমরা এটা সাধারণত করি যখন এক্সট্রা ইউটেরাইন মাস আছে, যখন আমার রিকারেন্স আছে, ডিস্ট্যান্ট মেটাস্টেসিস আছে, তখন। এরপর আসি এমআরআই। এমআরআই এর ক্ষেত্রে অ্যাকুরেসি হচ্ছে আপনার 95% অ্যাকুরেসি। হ্যাঁ, এটা খুব ভালো, কারণ এখানে আপনার হাই কন্ট্রাস্ট রিজলিউশন ইউজ করা হচ্ছে, মাল্টিপ্ল্যানার ইমেজিং ক্যাপাবিলিটি আছে এমআরআই এর। তো এটা দিয়ে আমরা কি কি বুঝতেছি, টিউমার সাইজ কেমন, স্ট্রোমাল ইনভেশনটা কেমন, স্ট্রোমাল ইনভেশনটা বুঝতে পারি, প্যারামেট্রিয়ামে এক্সটেনশন আছে কিনা, লিম্ফ নোডে এক্সটেনশন ইনভলভমেন্ট আছে কিনা, ভিজাইনা অথবা ইউট্রাসে এক্সটেনশন আছে কিনা, এই জিনিসগুলোকে আমরা বুঝতে পারি। তো এমআরআইটা আমরা হচ্ছে কি ব্যবহার করি আপু, গডোলিয়াম ডাই ব্যবহার করি, এটা প্রেগন্যান্সি সেফ, এখানে কোনো রেডিয়েশন হ্যাজার্ড নাই। আচ্ছা, এবং সফট টিস্যু রেজলিউশন খুব ভালো। এমআরআই এর সমস্যা হচ্ছে মাইক্রোমেটাস্টেসিস, এখানেও অত ভালো আপনি বুঝবেন না, কিন্তু 1 সেন্টিমিটার কম লিম্ফ নোড ধরতে পারবেন। আর এটা কস্টলি, বেশি টাইম লাগে, এবং আপনার হচ্ছে পেসমেকার থাকলে ব্যবহার করতে পারবেন না এমআরআই। আচ্ছা, এছাড়া আর কি কি ইউজ করতে পারি এনসিলারিতে, একটা হচ্ছে কলপোস্কোপি। হ্যাঁ, যদি অ্যান্টেরিয়র ভিজাইনাল ওয়াল ইনভলভ থাকে তখন আপনি করবেন। অ্যান্টেরিয়র ভিজাইনাল ওয়াল ইনভলভ থাকলে আপনি, সিস্টোস্কোপি লিখতে চাইছি, সিস্টোস্কোপি। অ্যান্টেরিয়র ভিজাইনাল ওয়াল ইনভলভ থাকলে আপনি শুধুমাত্র করবেন। আচ্ছা, যদি আপু দেখেন যে রেকটাল মিউকোসা ইনভলভ কিনা, বা আপনার হচ্ছে আরেকটা হচ্ছে রেকটাল মিউকোসা অথবা সিগময়েড কোলন ইনভলভ কিনা, এই ক্ষেত্রে আমরা কোনটা করব, সিগময়েডোস্কোপি অথবা প্রক্টোস্কোপি। আচ্ছা, গেল। এরপর আসি হচ্ছে আমরা হচ্ছে কখন ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি করব, এফএনএসি করব, এটা হচ্ছে সিটি গাইডেড অথবা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি গাইডেড হতে পারে। তো এটা কখন করব, যদি এক্সেসিবল একটা পেলভিক ম্যাস থাকে, আমার যদি অ্যাবডোমিনাল ম্যাস থাকে, আমার যদি এনলার্জ ইনগুইনাল নোডস থাকে, সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড থাকে, তাহলে এইসব ক্ষেত্রে আমি করতে পারি। আচ্ছা, এখন আসেন এই যে সার্ভাইকাল ক্যান্সার, এখানে হচ্ছে আমার প্রিন্সিপাল কি, প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট অফ সার্ভাইকাল ক্যান্সারটা কি?
প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট অফ সার্ভাইকাল ক্যান্সার। তো একটা হচ্ছে আপু ট্রিটমেন্টটা হচ্ছে ডিপেন্ড করে স্টেজিং এর উপর। হ্যাঁ, আচ্ছা, তো 3টা মডেলিটির ট্রিটমেন্ট আছে, 3টা মডেলিটির ট্রিটমেন্ট, 3 মডেলিটিস। 1 নম্বরে হচ্ছে ক্লিনিক্যালি ভিজিবল যদি থাকে, হ্যাঁ, তাহলে আপনি একটা হচ্ছে রেডিওথেরাপি, যেটা আপনি অল স্টেজে দিতে পারেন। আরেকটা হচ্ছে সার্জারি, এটা আপনি করতে পারবেন আর্লি স্টেজে। হ্যাঁ, আপনি হচ্ছে স্টেজ আপনার আর্লি স্টেজের একদম হচ্ছে 1B1 B2 2 মানে আপ টু 2A2, হ্যাঁ, শুরু থেকে আপ টু 2A2 পর্যন্ত আমরা হচ্ছে সার্জারি করতে পারি। আর যখন সার্জারিটা কন্টেমপ্লেটেড হবে, আপনার কি করব, আমরা হচ্ছে রেডিকাল করব উইথ সিস্টেমিক ডিসেকশন অফ পেলভিক লিম্ফ নোড। এইটা। আর আরেকটা অপশন কি, কেমোথেরাপি। আচ্ছা, মোটামুটি গেল। এবার আসেন আমরা সার্জারি রিলেটেড কথা বলবো। সার্জারি রিলেটেড কথা বলবো, কখন সার্জারি করব, কিভাবে প্রিপারেশন নিব, কি কি ধরনের আমরা সার্জারি করব, কোনটায় আমরা কি কি ফেলে দিচ্ছি, তারপর আমরা হচ্ছে চলে যাব রেডিওথেরাপিতে। আচ্ছা, তাহলে সার্জারি। আচ্ছা, প্রথমে আসি সার্জারি। সার্জারির অ্যাডভান্টেজটা কি? সার্জারির অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনি যে ক্ষেত্রে ব্র্যাকিথেরাপি দিতে পারতেছেন না, ধরেন সার্ভাইকাল অথবা ভিজাইনাল স্টেনোসিস আছে, খুব ইয়াং এজ, খুব বুড়া মহিলা, এদের ক্ষেত্রেও সার্জারি পসিবল। এইটা একটা। যেসব ক্ষেত্রে রেডিওথেরাপিটা কন্ট্রা ইন্ডিকেটেড, এইসব ক্ষেত্রেও করতে পারেন, যেমন পিআইডি, প্রেগনেন্সি, ওভারিয়ান টিউমার অথবা অ্যাডহেশন আছে। এছাড়া হচ্ছে রিকারেন্ট ডিজিজ। হ্যাঁ, রিকারেন্ট ডিজিজের ক্ষেত্রে রিপিট রেডিওথেরাপি দিতে পারবেন না, কিন্তু রিকারেন্ট আপনি অপারেশন করতে পারবেন রিকারেন্ট ডিজিজে। এছাড়া হচ্ছে এডিনোকার্সিনোমা, এখানে কিন্তু আপনার রেডিওথেরাপি কাজ করবে না, আপনাকে হচ্ছে সার্জারি করতে হবে। এরপরে আসেন হচ্ছে সার্জারির ডিসঅ্যাডভান্টেজ। সার্জারির ডিসঅ্যাডভান্টেজটা কি? অবশ্যই স্কিল্ড পারসন লাগবে। হ্যাঁ, আচ্ছা, সব স্টেজে তো করা যায় না, সিলেক্টিভ পেশেন্টে শুধুমাত্র করতে পারবেন। আচ্ছা, তো সার্জারির কমপ্লিকেশনসে মৃত্যুর হারটা কিন্তু বেশি। হ্যাঁ, রেডিওথেরাপি কিন্তু ইমিডিয়েট মর্টালিটি করেন না, এটা। আচ্ছা, আর সার্জারির আগে অবশ্যই আমার পেশেন্টকে ফিট করে নিতে হবে। এসির সুইচটা একটু অন করুন না। পারবো না। প্রি অপারেটিভ প্রিপারেশন। অপারেশনের আগে আমরা কি করব? কাউন্সিলিং এবং রিঅ্যাসুরেন্স করব। পেশেন্টকে আমি অপারেশনের 2 দিন আগে থেকেই হচ্ছে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক্স দিব, কারণ বেশিরভাগেরই পিআইডি থাকে। আমাকে হচ্ছে 2 ব্যাগ ব্লাড দিয়ে নিতে হবে। আচ্ছা, আচ্ছা, তারপরে আসেন হচ্ছে আমাদের হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়ার জন্য আমরা পেশেন্টকে ফিট করে নিব। আচ্ছা, এই গেল মোটামুটি কি কি ধরনের আমরা হিস্টেক্টমি করি। হ্যাঁ, কি কি ধরনের হিস্টেক্টমি করি? আচ্ছা, কি কি ধরনের হিস্টেক্টমি করি, আরেকটা হচ্ছে রেডিকাল হিস্টেক্টমি, এগুলো সম্পর্কে। তো আমরা কি কি ধরনের হিস্টেক্টমি করি এটা একটু দেখে ফেলি। একটা হচ্ছে এক্সট্রা ফাশাল হিস্টেক্টমি। আচ্ছা, এক্সট্রা ফাশাল হিস্টেক্টমিতে আপু আমরা কি করি? এক্সট্রা ফাশাল হিস্টেক্টমিতে আমরা ইউটেরাসের থেকে ক্ল্যাম্পটা একটু দূরে দূরে করি, ইউটেরাস থেকে একটু দূরে দূরে করি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ইউটেরোস্যাক্রাল এবং ম্যাকেন্ডর লিগামেন্টকে আমরা একটা ক্ল্যাম্পে কিন্তু ধরি সাধারণত, ইয়াতে আপনার হচ্ছে
নর্মাল যে টিএইচ করি। তো এখানে কি করি আমরা সেপারেট ক্ল্যাম্প দিই, যেন হচ্ছে আপনার ক্ল্যাম্প বাউন্স না করে, এইটা একটা। আর ব্লাডারকে হচ্ছে ঘষে ঘষে না করে শার্পলি হচ্ছে আমরা নামাবো। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এরপর আসেন হচ্ছে মডিফাইড রেডিকাল হিস্টেক্টমি অথবা ভার্দিমস হিস্টেক্টমি। আর আরেকটা হচ্ছে রেডিকাল হিস্টেক্টমি, রেডিকাল। আরেকটা হচ্ছে এক্সটেন্ডেড রেডিকাল। তো মডিফাইড রেডিকাল হিস্টেক্টমি এবং রেডিকাল হিস্টেক্টমিতে কি কি ফেলি? হ্যাঁ, দুইটাতেই আপু টিএইচ প্লাস মাইনাস বিএলএসও করতেছি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে কোনটায় কি কাটতেছি। মডিফাইড এর ক্ষেত্রে আমরা ভিজাইনাকে ফেলতেছি হচ্ছে আপার থার্ড, আর এখানে ফেলতেছি হচ্ছে আপার হাফ। আচ্ছা, এরপরে আসেন ইউটেরোস্যাক্রাল ম্যাকেন্ডর লিগামেন্টকে আমরা ফেলতেছি হচ্ছে মিডিয়াল হাফ, আর এখানে ফেলতেছি আমরা হচ্ছে অরিজিন থেকে। অরিজিন বলতে পেলভিক ওয়াল থেকে। আচ্ছা, তারপর ইউট্রাইন আর্টারিকে লাইগেট করি যেখানে ইউরেটার এসে ক্রস করে, মানে ইউরেটারিক টানেল বরাবর। আচ্ছা, এরপরে আসেন এখানে আমরা কোথা থেকে লাইগেট করি? ফ্রম ইটস অরিজিন, মানে ইন্টারনাল আইল্যাক আর্টারি থেকে লাইগেট করি। এরপর এখানে আমরা হচ্ছে অনলি পালপেবল লিম্ফ নোডকে ফেলি, এখানে সব লিম্ফ নোডই ফালাই দিই, গেল। আচ্ছা, এবার আসেন এক্সটেন্ডেড রেডিকাল বলে আমি রেডিকাল নিয়ে কয়েকটা কথা বলবো। এক্সটেন্ডেড রেডিকাল হিস্টেক্টমি। এক্সটেন্ডেড রেডিকাল হিস্টেক্টমিতে আমরা কি কি জিনিস হচ্ছে রিমুভ করতেছি। এখানে হচ্ছে আমরা রিমুভ করি আপার 3/4 ভিজাইনা, প্যারা ভিজাইনাল টিস্যু। এছাড়া আমরা ইউরেটারকে রিমুভ করি বেসিকো ইউরেটারিক সেগমেন্ট থেকে, মানে ব্লাডারের মধ্যে যে ঢুকছে ওখান থেকে রিমুভ করে বেসিকো ইউরেটারিক সেগমেন্ট থেকে। আরেকটা আছে আপু পেলভিক এক্সেন্টারেশন, সবকিছু ফালাই দিয়ে নতুন দিব, যেমন হচ্ছে আপনার ইউরেটার রিমুভ করছে, নতুন ইউরেটার বানাই দিছে আর্টিফিশিয়াল, তারপর হচ্ছে গাটের অংশ ফেলে দিছেন, তারপর কলোস্টমি করে দিবেন, এরকম আর কি। আচ্ছা, এখন আসেন প্রিন্সিপাল অফ রেডিকাল হিস্টেক্টমি। রেডিকাল হিস্টেক্টমির প্রিন্সিপাল কি, এটা একটা আপুকে জিজ্ঞেস করছিল। এখানকার সার্জারিটা আপু রেডিকাল হিস্টেক্টমি অবশ্যই কমপ্লিট এবং এটা রেডিকাল হইতে হবে, কমপ্লিট এবং রেডিকাল হইতে হবে। আচ্ছা, তো এখানে বলা হয় যে ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট এবং হচ্ছে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট এর অরিজিন থেকে। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে ইউট্রাইন আর্টারিকে লাইগেট করব অরিজিন থেকে। হ্যাঁ, আর ওগুলো তো বলছি। এখানে হচ্ছে আমি হচ্ছে এটা রাশিদা ম্যাডামের বইতে আছে আপার হাফ, আর হচ্ছে সাবরা ম্যাডামের লেকচার এটারে বলছে আপার 2/3। আচ্ছা, এটা রিমুভ করব এবং এখানে অবশ্যই বায়োল্যাটারাল পেলভিক লিম্ফ্যাডেনেক্টমি করব। আচ্ছা, লিম্ফ্যাডেনেক্টমির ক্ষেত্রে এটা তো অবশ্যই একটা ইসেনশিয়াল পার্ট। স্টেজিং এর ক্ষেত্রে আমরা করতেছি, মানে সার্জারির সময় আমরা করতেছি, এটা অবশ্যই এটা হচ্ছে রেডিকাল হিস্টেক্টমির কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ। প্রিন্সিপাল কি? এই যে লিম্ফ্যাডেনেক্টমি করব, এটার প্রিন্সিপাল কি? প্রিন্সিপাল অফ লিম্ফ্যাডেনেক্টমি। তো এখানে আমরা কি করব, অল রেডিকাল হিস্টেক্টমিতে আমার কি করতে হবে? বায়োল্যাটারাল পেলভিক লিম্ফ্যাডেনেক্টমি করতে হবে। মিনিমাম 12টা লিম্ফ নোড আমি ফেলবো। যদি 15টার বেশি লিম্ফ নোড ফেলি তাহলে প্রগনোসিসটা ভালো হবে, প্রগনোসিস গুড। আর হচ্ছে বলা হচ্ছে অল ফ্যাটি টিস্যুস স্ট্রিপড অফ দ্য ভেসেল, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ভেসেল মানে ফ্যাটি টিস্যুগুলো রিমুভ করব, মিড কমন আইলিয়াক থেকে সার্কামফ্লেক্স আইলিয়াক ভেন ডিস্টালি, এই বরাবর সকল ফ্যাটি টিস্যুকে আমি স্ট্রিপড অফ করব। আচ্ছা, আচ্ছা,
এখন আসেন আমরা কোন স্টেজে কি দিব, কোন স্টেজে কি দিব, তারপর আমরা হচ্ছে চলে যাব রেডিওথেরাপি। রেডিওথেরাপি খুব সহজ, এগুলো আমি মুখে বলে দিলেও হবে, কারণ 100% আমার ক্লাসে কেউ নাই। আচ্ছা, যাই হোক, কোনটা যেন বলতে চাইলাম, ও স্টেজ ওয়াইজ ম্যানেজমেন্ট। আচ্ছা, তাহলে স্টেজ ওয়াইজ ম্যানেজমেন্ট। প্রথমে আসি, আপনার এটা এনসিসিএন গাইডলাইন 2020-এর রিকমেন্ডেশন। তো এখানে হচ্ছে আমার পেশেন্টের যদি স্টেজ 1A1 থাকে উইদাউট লিম্ফোভাস্কুলার স্পেস ইনভেশন, এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি, কোনাইজেশন। আচ্ছা, এরকম যদি হয় স্টেজ 1A1 উইথ লিম্ফোভাস্কুলার স্পেস ইনভেশন, তাহলে আপনি কি করতে পারবেন, তাহলে আপনি কি করতে পারেন হচ্ছে কোনাইজেশন অথবা রেডিকাল ট্র্যাকিলেক্টমি উইথ বায়োল্যাটারাল পেলভিক লিম্ফ্যাডেনেক্টমি, এটা। আচ্ছা, পেশেন্টের যদি এমন থাকে 1A2 1B1, এবং এটাই নতুন যে সিলেক্টিভ 1B2, আগে বলা হয়তো 1B1 পর্যন্তই করব, এখন নতুন বলা হচ্ছে সিলেক্টিভ 1B2। এই ক্ষেত্রেও আমরা হচ্ছে কি করতে পারবো, ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি রেডিকাল ট্র্যাকিলেক্টমি করে আসতে পারবো। আচ্ছা, আরেকটা অপশন আছে যে আপনি লো রিস্ক পেশেন্ট, স্টেজ 1B1 এর লো রিস্ক পেশেন্ট, তাদের ক্ষেত্রে কোনাইজেশন এবং সাথে এনএসিটিও দিতে পারেন। আচ্ছা, ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি আপনি এনএসিটি করেও এরপরে করতে পারেন যদি টিউমারটা 2 থেকে 4 সেন্টিমিটারের মধ্যে থাকে। তাহলে 1B1 পর্যন্ত ফার্টিলিটি স্পেয়ারিং কি কি করা যায় সেটা আমরা দেখলাম। আচ্ছা, এবার আসি হচ্ছে বাকি ক্ষেত্রে কি করা যাবে। আচ্ছা, 1A1 উইদাউট এলবিএসআই, যার ফ্যামিলি কমপ্লিট, হ্যাঁ, তার ক্ষেত্রে আমরা কি, আচ্ছা, তার ক্ষেত্রে আমরা ডেফিনেটিভ কি করতে পারি, টিএইচ অথবা এক্সট্রাফাশাল হিস্টেক্টমি। যারা হচ্ছে আপু 1A1 উইথ লিম্ফোভাস্কুলার স্পেস ইনভেশন এবং হচ্ছে 1A2, তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি, মডিফাই, এটা কিন্তু ডেফিনেটিভ কি করবো অথবা যাদের ফ্যামিলি কমপ্লিট সেটা বলতেছি, এতক্ষণ ফার্টিলিটি স্পেয়ারিং আর্লি স্টেজে কেমনে কি করবো এটা বলেছি। মডিফাইড রেডিকাল হিস্টেক্টমি উইথ পেলভিক লিম্ফ্যাডেনেক্টমি করতে পারবো। এরপর আসেন 1B1, এই ক্ষেত্রেও আমরা রেডিকাল হিস্টেক্টমি উইথ পেলভিক লিম্ফ্যাডেনেক্টমি করব। এরপর আসি হচ্ছে 1B2 2A1, এই ক্ষেত্রে কি করতে পারবো, রেডিকাল হিস্টেক্টমি উইথ পেলভিক লিম্ফ্যাডেনেক্টমি। এরপর আসেন বাল্কি টিউমার, যাদের সাইজ হচ্ছে 4 সেন্টিমিটারের চেয়ে বেশি, 1B3 এবং 2A2, এদের ক্ষেত্রে আমরা কি কি করতে পারবো, এদের ক্ষেত্রে কয়েকটা অপশন আছে, 4 মডালিটিস আছে। কিচ্ছু মনে না থাকলে আপু কনকারেন্ট কেমো রেডিয়েশন বলে আসবেন, আর যদি বেশি পড়তে চান আমার মতো তাহলে হচ্ছে আপনি জেনে যাবেন 4টা মডালিটি। একটা হচ্ছে আমরা ইবিআরটি দিব প্লাস ব্র্যাকিথেরাপি দিব, ফলোড বাই তাকে আমরা এক্সট্রাফাশাল হিস্টেক্টমি করব। আচ্ছা, এরপর আসেন কনকারেন্ট কেমো রেডিয়েশন, এটাও একটা অপশন। আরেকটা হচ্ছে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিব, দেওয়ার পরে রেডিকাল হিস্টেক্টমি করব। আচ্ছা, এরপর আসেন আরেকটা অপশন হচ্ছে প্রাইমারি রেডিকাল হিস্টেক্টমি অ্যান্ড পোস্ট অপারেটিভ রেডিওথেরাপি। আচ্ছা,
তাহলে আমরা মোটামুটি দেখে ফেললাম যে কি কি অপশন আছে। এরপর আরেকটা বাকি আছে আপু 2B থেকে 4B, কনকারেন্ট কেমো রেডিয়েশন দিবেন বাদ শেষ। আচ্ছা, এই তো গেল মোটামুটি। এখন আমি হচ্ছে পেশেন্টের ট্রিটমেন্ট দিয়ে দিছি। আমার কাছে পেশেন্ট কিভাবে ফলো আপে আসবে, পেশেন্টটা আমার কাছে কিভাবে ফলো আপে আসবে, প্রত্যেকটা ফলো আপের ক্ষেত্রে আমি পেশেন্টের কি কি জিনিস দেখব। তো প্রথমে আসেন, প্রথম ফলো আপটা হচ্ছে 3 মাস পর পর প্রথম 1 বছর, 4 মাস পর পর হচ্ছে পরের বছর মানে 2 বছর। এরপর আসেন হচ্ছে 6 মান্থলি হচ্ছে আমি নেক্সট 3 ইয়ার করব। এরপর আমরা ইয়ারলি করব হচ্ছে লাইফ লং। আচ্ছা, প্রত্যেকটা ভিজিটে আমি কি করব, প্রত্যেকটা ভিজিটে আমি জিজ্ঞেস করব যে তার কোনো সাইন সিমটম আছে কিনা, মানে কোনো এক্সেসিভ পারভিজানাল ব্লিডিং, বাল সিমটম, ইউরিনারি সিমটম, পেটে কোনো চাকা মনে হয় কিনা, এগুলা। এছাড়া আমি তার কি করব, একটু সুপ্রাক্ল্যাভিকুলার লিম্ফ নোড দেখবো, ইনগুইনাল লিম্ফ নোড দেখবো, পেটে দেখবো কোনো মাস আছে কিনা, বাইম্যানুয়াল রেক্টোভেজানাল এক্সামিনেশন করব। প্রত্যেকটা ভিজিটে আমি তার প্যাপ স্মিয়ার নিব, কারণ অনেক রিকারেন্সে অ্যাসিমটোমেটিক হয়। রুটিনলি চেস্ট এক্সরে বা সিটি স্ক্যান এগুলো করার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তাহলে মোটামুটি গেল আমাদের হচ্ছে কি কি দিলাম। আচ্ছা, এবার একটু চলে যাব আচ্ছা, রেডিওথেরাপিতে একটু পরে যাচ্ছি, আমি অন্য কিছু কথা একটু বলে নিতে চাচ্ছি। রেডিওথেরাপিতে একটু পরে যাই। আচ্ছা, আরেকটা যেন কি বলতে চাইলাম। আচ্ছা আচ্ছা, প্যালিয়েটিভ রেডিওথেরাপি। প্যালিয়েটিভ রেডিওথেরাপি কিন্তু দুইটা আপু। একটা আমরা দিতে পারি হচ্ছে আপনার আমরা হচ্ছে এখানে দিতে পারি প্যালিয়েটিভ রেডিওথেরাপিতে আপনার প্যাকলিটেক্সেল, সিসপ্ল্যাটিন, হ্যাঁ, এগুলো দিতে পারেন সিঙ্গেল এজেন্ট হিসেবে। এটা একটা, না এটা বলতেছি না, 4Bর কথা বলতেছিলাম, ওটা বাদ দেন। তাহলে প্যালিয়েটিভ রেডিওথেরাপির ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছিলাম, অনেক সময় এটা দেয়, এটা আমাদের ডিএমসি তে বলছিল প্যালিয়েটিভ রেডিওথেরাপি দেয়, মানে এটা কাদের দেয়, অনেক হেমোরেজ যাদের হয় এবং দিলে নাকি খুব দ্রুত এটা বন্ধ হয়। আরেকটা হচ্ছে যাদের সুপ্রাক্ল্যাভিকুলার লিম্ফ নোডটা মেটাস্টেসিস আছে, তাদের ক্ষেত্রে আপনি দিতে পারেন। আচ্ছা, এটা মোটামুটি গেল। এবার আমরা চলে যাব মনিটরিং এ গেলাম, এসে গেলাম। আচ্ছা, তারপরে চলে যাব হচ্ছে রেডিওথেরাপিতে। আচ্ছা, রেডিওথেরাপিতে চলে যাওয়ার আগে আমি আর্লি স্টেজ নিয়ে কয়েকটা কথা একটু শেষ করে আসি, তারপর রেডিওথেরাপি দিয়ে শেষ করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আর্লি স্টেজের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে আপনি সিলেকশন ক্রাইটেরিয়া মানে ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি আপনি কাদের করতে পারবেন, এটা এনসিসিএন সিলেকশন ক্রাইটেরিয়া। কাদের ক্ষেত্রে, যে বাচ্চা চায়, যার বয়স 40-এর কম, ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি কাদের করা যাবে সেটা বলতেছি। এরপরে আসেন যার অন্য কজ অফ ইনফার্টিলিটি এক্সক্লুডেড, টিউমার সাইজটা হচ্ছে 2 সেন্টিমিটারের চেয়ে কম, কোনো এলভিএসআই নাই, লিম্ফোভাস্কুলার স্পেস ইনভেশন নাই, এবং আপনার হচ্ছে টিউমার ফ্রি পেলভিক লিম্ফ নোড, টিউমার ফ্রি পেলভিক লিম্ফ নোড, এবং রিমেইনিং সার্ভিক্স হচ্ছে 8 থেকে 10 মিলিমিটার, এতটুকু সার্ভিস আছে, তাদের ক্ষেত্রে আপনি করতে পারবেন। আচ্ছা, অ্যাসেসমেন্ট আমি কিভাবে করব, যার ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি করব, অপারেশনের আগে আমরা কি করব, তার প্রি অপারেটিভ এমআরআই করব। হ্যাঁ, এটা খুবই 100% পজিটিভ এবং নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু আছে। তো এটাতে খুব ভালো মতো বুঝি লিম্ফোভাস্কুলার স্পেস ইনভেশন আছে কিনা, স্ট্রোমাল ইনভেশন আছে কিনা, টিউমারের সাইজ কেমন, লিম্ফ নোড স্ট্যাটাস, এগুলো সবই আমরা বুঝতে পারি। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমরা কিভাবে করি। তো আমরা তো বলেছি আপু রেডিকাল ট্র্যাকিলেক্টমি, এটার আরেকটা নাম হচ্ছে ডার্জেন্টস ভেজাইনাল রেডিকাল ট্র্যাকিলেক্টমি। ডার্জেন্ট হচ্ছে প্রফেসর ডার্জেন্ট এই প্রসিডিউরটা আবিষ্কার করেন। হ্যাঁ,
এটা আপনার ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি। তো এই যে ডার্জেন্ট ভেজাইনাল ট্র্যাকিলেক্টমি, এবং এটা কিন্তু অ্যাবডোমিনাল রুটেও হতে পারে। হয়ে গেছে? কেন তোমার কাজটা দিল? ঠিক আছে, আচ্ছা। এরপর আসি হচ্ছে যেটা ডার্জেন্ট ভিজাইনাল লিডিক্যাল ট্র্যাকিলেক্টমি। এটা আমরা কিভাবে করি? আমরা হচ্ছে প্রথমে ভিজাইনাতে আমরা হচ্ছে একটা ইনসিশন দেই, ইনসিশনটা দিব ভিজাইনাতে। এরপর আমরা কি করব, ব্লাডার এবং ইউরেটার এগুলাকে হচ্ছে ডিসেকশন করব, সার্ভিক্স থেকে ডিসেকশন করে দূরে সরায় দিব। এরপরে আমরা কি করব, ইউটেরাইন আর্টারিকে আইডেন্টিফিকেশন করে এটারে হচ্ছে প্রিজার্ভ করব, আইডেন্টিফিকেশন এবং প্রিজার্ভেশন করব ইউটেরাইন আর্টারিকে। এরপরে আমরা ডিসেকশন করব হচ্ছে পাউচ অফ ডগলাসকে কাটবো। এরপরে হচ্ছে আমরা রিসেকশন করব প্রক্সিমাল প্যারামেট্রিয়ামকে দুই পাশে। এরপরে 1 থেকে 2 সেন্টিমিটার উপরের 1 থেকে 2 সেন্টিমিটার ভেজাইনাকে আমরা হচ্ছে ডিসেকশন করে দিব। এটা হচ্ছে ডার্জেন্ট ভেজাইনাল রেডিক্যাল ট্র্যাকিলেক্টমি। আচ্ছা, তা আমরা কি করি, আমরা মোটামুটি 0.5 থেকে 1 সেন্টিমিটার হচ্ছে ভিজাইনাকে রাখি, রেখে 0.5 থেকে 1 সেন্টিমিটার রেখে বাকি অংশটা মানে হাফের বেশি সার্ভিক্স, হাফের বেশি সার্ভিক্সকে আমি ফেলে দিই, রেখে দিই 0.5 থেকে 1 সেন্টিমিটার। প্যারামেট্রিয়ামকে রিমুভ করি, আপার ভেজাইনাকে রিমুভ করি। এরপরে ফ্রোজেন সেকশনে আমরা পাঠাই দিই, হ্যাঁ পাঠাই দিই। আচ্ছা, যদি পজিটিভ মার্জিন আসে, মার্জিনটা যদি পজিটিভ আসে, সার্ভিক্স 1 সেন্টিমিটারের চেয়ে ছোট থাকে, তাহলে বলে যে রেডিক্যাল হিস্টেক্টমি করে ফেলতে। আচ্ছা, এইটা গেল। আরেকটা হচ্ছে আপু অ্যাবডোমিনাল রেডিক্যাল ট্র্যাকিলেক্টমি। এটা হচ্ছে স্টেজ 1B1 এর জন্য এটা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর ফর ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি, অ্যাবডোমিনাল রেডিক্যাল ট্র্যাকিলেক্টমি স্টেজ 1B1 এর জন্য একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ। তো এখানে আমরা কি করি, একটা পেটে একটা ভার্টিক্যাল অ্যাবডোমিনাল ইনসিশন দেই, দিয়ে আমরা হচ্ছে ঢুকি, এবং আমরা কি করি 0.5 থেকে 1 সেন্টিমিটার আপার সার্ভিক্স আমি প্রিজার্ভ করি, রেখে দেই। আচ্ছা, 1 থেকে 2 সেন্টিমিটার আপার ভিজাইনা আমি কি করব, রিমুভ করে দিব, ফেলে দিব। আচ্ছা, এরপরে আমি কি করি, ফান্ডাল একটা কিউরেটেস করি যে উপরের দিকে কোনো এক্সটেনশন নাই, এটা এক্সক্লুড করার জন্য। ফ্রোজেন সেকশন বায়োপসিতে পাঠাবো যে নেগেটিভ মার্জিন আছে কিনা, নেগেটিভ হলে তো ঠিক আছে, আর যদি মার্জিন পজিটিভ আসে তাহলে আমার ওয়েট করার অপশন নাই, আমি রেডিক্যাল হিস্টেক্টমি করে দিয়ে আসবো। আচ্ছা, কখন আপনি চাইলেন ফ্রোজেন ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি করব, বাট আপনি অসহায়, আপনাকে রেডিক্যাল হিস্টেক্টমি করতে হবে, কোন কোন ক্ষেত্রে ফার্টিলিটি করতে গিয়েও করতে পারেন নাই, যদি লিম্ফ নোডকে পজিটিভ পান, যদি সার্জিক্যাল মার্জিনটা হচ্ছে আপনার হচ্ছে লেস দ্যান 8 মিলিমিটার নেগেটিভ হয়, নেগেটিভ এইটা। আরেকটা হচ্ছে দেখা গেল যে স্পেসিমেনের ক্রেনিয়াল পার্টটাই ইনফিল্ট্রেশন হয়ে গেছে। আচ্ছা, তো বলা হচ্ছে যে সকল গাইডলাইন্স মতে, এসগো, এস্ট্রো, ইএসপি সবার মতে অ্যাবডোমিনাল রেডিক্যাল ট্র্যাকিলেক্টমিটাকে আপু বেশি স্ট্যান্ডার্ড ধরা হয়েছে স্টেজ 1B1 টিউমারে। আচ্ছা, আচ্ছা,
আচ্ছা, এখন এটা খুব ইম্পর্টেন্ট আপু যে আপনার আউটকামটা হচ্ছে ফলো আপটা কিভাবে করব এবং ট্র্যাকিলেক্টমির পরে হচ্ছে আমার প্রেগনেন্সি রেটটা কেমন হবে, এটা খুব ইম্পর্টেন্ট। পোস্ট সার্জিক্যাল ফলো আপটা কেমন হবে। পোস্ট সার্জিক্যাল ফলো আপ, তো এটা হচ্ছে কাউন্সিলিং করতে হবে পেশেন্টকে, এবং সার্জারির পর 6 থেকে 12 মাস সাধারণত বলে যে প্রেগনেন্ট হওয়া যাবে না। এই সময় কিভাবে ফলো আপ করবো? আচ্ছা, এবং তাহলে 6 থেকে 12 মাস প্রেগনেন্ট হওয়া যাবে না। প্রেগনেন্ট হইতে পারবে সে 2টা কনজিকিউটিভ সাইটোলজি মানে প্যাপস করে 2টা কনজিকিউটিভ, 2টা যদি নেগেটিভ আসে তাইলে সে তখন প্রেগনেন্ট হইতে পারবে। এবং ফলো আপটা কিভাবে করবেন? প্রতি 3 থেকে 6 মাস পর পর ফলো আপ করবেন, প্রথম 2 থেকে 3 বছর। এরপরে প্রতি 6 থেকে 12 মাস পর পর ফলো আপ করবেন 5 ইয়ার্স পর্যন্ত। এরপর আপনি হচ্ছে ইয়ারলি ফলো আপ করবেন। এই যে ফলো আপ করছেন, ফলো আপের মধ্যে প্রসিডিউরটা কি? একটা হচ্ছে পেলভিক এক্সামিনেশন করব, আমরা এইচপিভি টেস্ট করব। এইচপিভি টেস্ট করব 3, 6 এবং 12 মাসে, এবং আরেকটা বলে আপনি সাইটোলজিও করবেন। আর বেস্ট হচ্ছে আপু কল্পোস্কোপি এবং এরই সাথে এইচপিভি ডিএনএ টেস্ট করলে। আচ্ছা, এছাড়া আমরা টিভিএস করতে পারি, এমআরআই করতে পারি, এটা সবচেয়ে বেস্ট 6 মাসে এবং 12 মাসে আমরা যদি হচ্ছে এমআরআই করে দিই। আচ্ছা, এরপরে আসেন প্রেগনেন্সি রেটটা কেমন ট্র্যাকিলেক্টমির পরে। প্রেগনেন্সি রেট কেমন? আচ্ছা, আপনি ধরেন কোনাইজেশন করছেন এবং সিম্পল ট্র্যাকিলেক্টমি করছেন, তাহলে 86.7%। আরেকটা হচ্ছে ধরেন আপনি অ্যাবডোমিনাল রুটে রেডিক্যাল ট্র্যাকিলেক্টমি করছেন, তাহলে প্রেগনেন্সি রেট 65.7%। ভেজাইনাল রুটে রেডিক্যাল ট্র্যাকিলেক্টমি করলে 63.4% প্রেগনেন্সি রেট। ল্যাপারোস্কোপিক রেডিক্যাল ট্র্যাকিলেক্টমি করলে 56.5%। কেউ তো নাই যে জিজ্ঞেস করবো বুঝছেন কিনা। আচ্ছা, যাই হোক, আশা করছি করতেছি বুঝছেন আপুরা। কি যেন আরেকটা বলতে চাইলাম। আচ্ছা, সিম্পল আপু যে বললাম, সিম্পল ট্র্যাকিলেক্টমিটা তাহলে কি? আপনাকে তো আমি অ্যাবডোমিনাল রুটে, ভেজাইনাল রুটে রেডিক্যাল ট্র্যাকিলেক্টমি বললাম। সিম্পল ট্র্যাকিলেক্টমিটা কি এটা একটু বলতে ভুলে গেছি, এটা একটু বলে দিচ্ছি। সিম্পল ট্র্যাকিলেক্টমিটা হচ্ছে শুধুমাত্র আপনি সার্ভিক্সটাকে রিমুভ করবেন, অ্যাডজাস্টেড প্যারাসার্ভাইকাল টিস্যু আপনি রেখেই আসবেন, এবং এর সাথে আপনি কি করবেন? লিম্ফ নোড ডিসেকশন অথবা সেন্টিনাল লিম্ফ নোড ম্যাপিং, সেন্টিনেল লিম্ফ নোড ম্যাপিং। আচ্ছা, তো এটা কাদের ক্ষেত্রে করতে পারি আপু? যাদের লেশন 2 সেন্টিমিটারের কম এবং পেলভিক নোডটা নেগেটিভ। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের হয়ে গেছে। আচ্ছা, এবার রেডিওথেরাপির কয়েকটা কথা। রেডিওথেরাপি কেমন হইতে পারে? একটা হচ্ছে আপনার ইবিআরটি, এক্সটার্নাল বিম রেডিওথেরাপি বা টেলিথেরাপি, আরেকটা হচ্ছে ইন্ট্রাকেভিটারি রেডিওথেরাপি অথবা ব্র্যাকিথেরাপি। আচ্ছা, আর এইটা একটা, আরেকটা হচ্ছে কনকারেন্ট কেমো রেডিয়েশন আমরা দিয়ে থাকি। এভাবে রেডিওথেরাপিগুলো আমরা দিই। রেডিওথেরাপি কিভাবে কাজ করে? তো এটা ডিরেক্টলি কাজ করে, 1/3 ক্ষেত্রে ডিরেক্টলি কাজ করে, সরাসরি ডিএনএ কে ড্যামেজ করে দেয়। ইনডিরেক্টলি কাজ করে 2/3 ক্ষেত্রে। এটা কি করে? সেলের মধ্যে ঢুকে হচ্ছে কি করে? ওয়াটার ব্রেকডাউন করে, হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। এই হাইড্রোক্সিল আয়নটা ফ্রি রেডিক্যাল এবং এরা সরাসরি সেলকে ডেথ করে। আচ্ছা, এখন আসেন ইবিআরটি আর হচ্ছে আইসিআরটি। আচ্ছা, ইবিআরটি আর হচ্ছে আইসিআরটি। তো ইবিআরটি হচ্ছে দূরবর্তী অংশে যায়,
যেমন হচ্ছে ল্যাটারাল পেলভিক ওয়াল, প্যারামেট্রাম, এগুলাতে। আইসিআরটি হচ্ছে একদম হচ্ছে আপনার কাছাকাছি অংশে টিউমার, যেমন সার্ভিক্স, ভেজাইনা, এইসব জায়গায় এসে কাজ করে। এখানে আমরা দেই হচ্ছে লিনিয়ার এক্সিলারেশন পদ্ধতিতে, আর এখানে দেই আমরা হচ্ছে আফটার লোডিং টেকনিক, এভাবে আমরা দিতেছি। আচ্ছা, তো এখানে কত দিই? 5000 সেন্টিগ্রেডে, এখানে দেই 3000। আচ্ছা, মোটামুটি আমরা কি করি, এটা কয়দিন দেই, প্রতিদিন কিভাবে দেই, এগুলো একটু জিজ্ঞেস করে। সপ্তাহে 5 দিন দিই, হ্যাঁ, 5 সপ্তাহ দিই, প্রতিদিন 200 সেন্টিগ্রেডে পার ডে, এভাবে প্রতিদিন দেই 200 সেন্টিগ্রেডে পার ডে। আচ্ছা, তো ইবিআরটি দেওয়ার 3 সপ্তাহ পরেই আমরা হচ্ছে আইসিআরটি বা ব্র্যাকিথেরাপি শুরু করি। টোটাল 8 উইকসে আমরা হচ্ছে শেষ করি, 8 উইকসে শেষ করব। আচ্ছা, কোনটা লো ডোজ রেট, কোনটা হাই ডোজ রেট? লো ডোজ রেটে হচ্ছে রেডিয়েশনটা আমরা দেই 48 থেকে 72 ঘন্টা জুড়ে, এবং মাত্র 2টা ভিজিট হলেই হবে। হাই ডোজ রেটে আমরা রেডিয়েশনটা দিই 1 থেকে 2 ঘন্টার মধ্যে দিয়ে দিই, 5টা ভিজিট লাগে। লো ডোজ রেটে আমরা কোন রেটে দিব? 50 থেকে 100 সেন্টিগ্রেডে পার আওয়ার। হাই ডোজ রেটে আমরা দিব হচ্ছে 100 সেন্টিগ্রেডে পার মিনিট। আর কনকারেন্ট কেমো রেডিয়েশন তো আপু জানেনি, প্রথম দিন আমরা কেমোথেরাপি দেই, 2 নাম্বার থেকে 6 নাম্বার দিনে রেডিওথেরাপি দেই, 7 নাম্বার দিনে অফ রাখি। তো এটা সুবিধা, প্রথম দিন কেমোথেরাপি দিলে রেডিওথেরাপি হচ্ছে সেন্সিটিভিটিটা বাড়ে, সেলগুলো সেল সাইকেলে প্রবেশ করে। আচ্ছা, রেডিওথেরাপির আর্লি আর হচ্ছে লেট কমপ্লিকেশনস কি? আর্লি কমপ্লিকেশনস এর মধ্যে আসতে হচ্ছে আপনার অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং, এটা একটা স্কিন রিয়াকশন করে। আচ্ছা, তারপর আমার কি হবে? পেশেন্টের ডায়রিয়া হয়, ডিপ্রেশন অফ বোন ম্যারো হয়। আচ্ছা, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনও হতে পারে। হ্যাঁ, এছাড়া ইউরিনারি কি হতে পারে? সিস্টাইটিস, পাইলাইটিস, ইভেন হেমাচুরিয়া। আচ্ছা, লেটের মধ্যে কি হবে? লেটের মধ্যে হবে হচ্ছে রেডিয়েশন ফাইব্রোসিস, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। রেডিয়েশন ফাইব্রোসিস, আচ্ছা, লেটার মধ্যে কি কি করতে পারি? একটা হচ্ছে রেডিয়েশন ফাইব্রোসিস, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। ইন্টেস্টাইনের মধ্যে যেমন আমার আপনার স্ট্রিকচার হয়ে যেতে পারে, পারফোরেশন হতে পারে, পাররেক্টাল ব্লিডিংও হতে পারে। আচ্ছা, ইউরিনারির মধ্যে যেমন হচ্ছে আমার ওখানে যেমন ছিল সিস্টাইটিস, পাইলাইটিস, তো এখানে এটা আর বেশি বাড়বে না, এখানে গাট রিলেটেড প্রবলেমগুলো বেশি হবে। আচ্ছা, লেটের মধ্যে আরেকটা কি হবে? প্রোক্টোসিগময়েডাইটিস, ভিভিএফ হবে, আরভিএফ হবে। এছাড়া হচ্ছে আমার প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিওর। তো ঠিক আছে, এই হচ্ছে সিএ সার্ভিসের ওভারঅল ডিসকাশন। এরপরে মঙ্গলবারে ইনশাল্লাহ আমাদের শেষ ক্লাস থাকবে ঈদের আগে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার উপর। ঠিক আছে, লাইভটা শেষ করছি। আল্লাহ হাফিজ।